সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় আবারও লকডাউন। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি শেখ রবিউল আলম আপনার কাছে যেতে চাই। লকডাউন, সর্বাত্মক লকডাউন বা কঠোর লকডাউন, যে ভাষাই সরকার একটি ব্যবহার করুক না কেন, লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে এই লকডাউন যে বাড়ানো হলো সেটির যে ব্যবস্থাপনাগত যে বিষয়গুলো ছিল সেগুলো সবই ঠিকঠাক আছে, বা এই সময় সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য যথেষ্ট রকমের নিরাপত্তা বা যে ধরনের সহযোগিতা তাদের দরকার সে দিক থেকে সরকারের দৃশ্যমান পদক্ষেপ রয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ লেট এডিশনের দর্শকদেরকে। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান লেট এডিশন। আপনি যেটা বলেছেন, আমার কাছে একেবারেই মনে হয়নি যে সরকার একটা কার্যকর লকডাউন করবার জন্য প্রাক প্রস্তুতিগুলি যথাযথভাবে নিয়েছে। এটা আমার কাছে মনে হয়নি। জরাজীর্ণ অবস্থা, সমন্বয়হীনতা। লকডাউন কার্যকর করতে হলে তার প্রাথমিক কিছু পদক্ষেপ রয়েছে, সেখানে অমনোযোগী। লকডাউন দেওয়ার নামে লকডাউন। আমরা আবার বাংলাদেশে লকডাউন দেখেছি, প্রথমে ছিল সরকারি ছুটি, দীর্ঘদিন কার্যকর হয়নি। মানে আমরা করোনার প্রাদুর্ভাব কিন্তু ঠেকাতে সেই ছুটি কিন্তু কার্যকর হয়নি, যার ফলে আজকে এই বড় বিপর্যয়। এরপর আবার পেলাম নিষেধাজ্ঞা, বিধিনিষেধ, যেগুলো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবার সমস্যা হচ্ছে সরকারের এক একজন এক একভাবে বলে, মন্ত্রী একভাবে বলে, মন্ত্রিপরিষদ সচিব একভাবে বলে। তো এখন আবার আসছে লকডাউন। তবে আমি ওই জায়গায় আপনার সাথে একমত যে একটা কার্যকর লকডাউন আমাদের দরকার। সেটি মিনিমাম 14 ডেজ থেকে 15 ডেজ, আমি যেটা মনে করি আর কি। কিন্তু যে প্রক্রিয়ায় সেটা হচ্ছে সেটা কার্যকর হচ্ছে না, এবং কোনো কোনো মানুষের জন্য সেটা আরও ক্ষতিকর হচ্ছে। জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হচ্ছে, তাদের সারভাইভ করাই কঠিন হচ্ছে। করোনার ভীতি হলো করোনা হলে হয়, তার আগে ক্ষুধার্ত মানুষের যে যন্ত্রণা রয়েছে সেগুলি তো আপনাকে ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। লকডাউন তো বেসিক্যালি হচ্ছে প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে একটা ব্যবস্থাপনার মধ্যে নেওয়া আসা, করোনা যাতে না ছড়ায় সেই জায়গা থেকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা। সেই জায়গা কিন্তু আমরা দেখছি না। যেমন ধরেন, লকডাউনটা কার্যকরের আগে আমরা মার্কেট প্রতিনিধি বা মালিক প্রতিনিধি, দোকান মালিক সমিতি বলেন, আলোচনা করা যেত কতদিন কিভাবে দোকান বন্ধ থাকবে, এবং তাতে ক্ষতিগ্রস্ত যারা হয় বিশেষ করে কর্মচারী শ্রেণী, তাদের জন্য সরকার কোনো নগদ অর্থ বা খাদ্য সামগ্রী প্রদান হিসাবে দিতে পারতো কিনা আলোচনা করা যেত। এই যে ধরেন গণপরিবহন বন্ধ আছে, বন্ধ না রেখেও উপায় নেই, কিন্তু তার যারা শ্রমিক আছে তাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করা যেত কিনা, এবং সেটা করার দায়িত্ব ছিল রাষ্ট্রের, কোনো সন্দেহ নেই। আমরা তো 94,000 কোটি টাকা সামাজিক নিরাপত্তা খাতে বাজেট রেখেছি, তো সেখান থেকে কিছু অর্থ বরাদ্দ করে তাদের একটা ব্যবস্থা করা যেত 14-15 দিনের জন্য। 1,41,00,000 মানুষ আমাদের রয়েছে যাদের প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র, হতদরিদ্র মানুষ, দিনমজুর। তাদের জন্য কোনো ব্যবস্থাপনা আপনি রাখেননি এই লকডাউন সফল করার জন্য, অথবা গণজামায়াত বন্ধ করবার জন্য যে উদ্দেশ্যে আপনি লকডাউন করছেন। নিশ্চয় সরকারের সেটা দায়িত্ব ছিল, সেটা কিন্তু আমরা দেখিনি। আবার ধরুন ছোট এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে, যারা ছোটোখাটো বিনিয়োগ করছে, ছোটোখাটো উদ্যোক্তা, ছোট ব্যবসা করে, স্বল্প পরিসরে করে, প্রতিদিনের উপার্জন দিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করে, তাদের জন্য কিন্তু প্রণোদনাও রাখেন নাই, নগদ অর্থ সহায়তা রাখেন নাই, এবং তাদের কোনো ব্যবস্থাপনার মধ্যে রাখেন নাই। না রেখে আপনি লকডাউন করছেন। বাট লকডাউন আপনি করবেন, এর কোনো বিকল্প নেই, সেটা সমর্থন রয়েছে, প্রয়োজন রয়েছে। কিন্তু কার্যকর করার জন্য মানুষকে স্ফূর্তভাবে সেটা পালন করবার জন্য তো সরকারের একটা মেগা ম্যানেজমেন্টের প্রয়োজন ছিল, সেখানে দারুণভাবে ঘাটতি রয়েছে। আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, সরকার একটা হিউজ অ্যামাউন্টের, আপনি বলবেন, সালাউদ্দিন হয়তো বলবেন, যে প্রণোদনা ঘোষণা করেছিল, আপনি জানেন 1 লাখ কোটি টাকার উপরে। সেটা তো মূলত ছিল ঋণ সহায়তা। সেখানে আপনি যদি যান দেখবেন যে এখনও 50% না, 47% ইতিমধ্যে ছাড় হয়েছে, বাকি টাকা ছাড় হয়নি। আবার ছাড় কাদের হয়েছে? যারাই গার্মেন্টসের মালিক উদ্যোক্তা, তারাই হচ্ছে আবার ধরেন ব্যাংকের মালিক, একই ব্যক্তি, আবার তারাই ধরেন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা, তারাই আবার তারাই এমপি, তারাই হচ্ছে মন্ত্রী। অর্থাৎ ওই অর্থগুলি কিন্তু ওই বৃত্তশ্রেণী লোকের মধ্যে রয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, 16 কোটি মানুষ কিন্তু ওই বরাদ্দ থেকে কোনো সুবিধা পাচ্ছে না। সব কিছু মিলে যদি আপনি বলেন, সরকার একটা সমন্বয়হীন
সিদ্ধান্ত নিচ্ছে, হঠকারী সিদ্ধান্ত কোনো কোনো সময়, আর কোনো কোনো সময় হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত, যার ফলে মানুষ সাফার করছে কিন্তু করোনার থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না। চিকিৎসার যদি জানো 29,000 কোটি টাকা আমাদের বাজেটে বরাদ্দ করা হয়েছে। আবার বলা হয়েছে যে এই করোনার খাতে যে কোনো সময় যে কোনো অর্থ সেখানে বরাদ্দ করা হবে, কিন্তু আপনি দেখেন চিকিৎসার গুণগত মানের কোনো পরিবর্তন হয়নি। অক্সিজেনের জন্য মানুষ মারা যাচ্ছে। আমাদের যারা আক্রান্ত হয়, আমি এক বাক্য দিয়ে শেষ করবো, অনলি 10% হাসপাতালে যায় না, বেড নেই, আইসিইউ তো নাই, সেটা নাই গেলাম, অক্সিজেন সিলিন্ডার নেই, মানুষ মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, হাসপাতালের সামনে মারা যাচ্ছে, একটা বেডের জন্য হাজারি করছে। তো এক বছর আমরা সময় পেয়েছিলাম দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য, সরকার কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নিতে সফল হয়েছে বলে আমার কাছে মনে হয়। শেখ রবিউল আলম, আপনার কাছে আবার আসবো আমি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, যেটি শেখ রবিউল আলম বললেন যে সর্বাত্মক লকডাউন কার্যকরের যে প্রস্তুতি, সেখানে ঘাটতি ছিল সরকারের। আমি লেডি এডিশনের আজকে যারা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার সাথে সহ আলোচক সহ উপস্থাপক আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সর্বপ্রথমে আসলে আমি রবিউলের কথার উত্তর দিতে চাই। মানে আসলে এটা একটা দৃষ্টিভঙ্গির বিষয়, মানে লকডাউনটা কার্যকর কতটুকু হচ্ছে কি হচ্ছে না। আসলে রবিউল তো মানে বসে আছে, মানে সরকারি সমালোচনা করতে হবে, না করলে হয়তো উনি বিএনপি করেন সেটা জাহির করাও যাবে না। তা আমার কাছে যেটা মনে হয়েছে, সরকার যে সর্বাত্মক যে লকডাউনের 7 দিন শেষ হবে সম্ভবত 21 তারিখ, আবারও কিন্তু আজকে একটা ডিক্লারেশন এসেছে, আরও 7 দিন বাড়ানো হয়েছে। তো আসলে যেটা হলো বিশেষজ্ঞের সাথে আলাপ করে যে আমাদের পরামর্শক যারা আছেন এবং পৃথিবীব্যাপী এটার কোনো বিকল্প এখনও পর্যন্ত আসেনি, যার কারণে আমার কাছে মনে হয়েছে লকডাউনটা বেছে নেওয়া হয়েছে। আর যেটা সমন্বয়হীনতা কিংবা বেডের জন্য যে হাজারে, আমরা পৃথিবী বিশেষ করে উন্নত দেশ বলতে যেগুলোকে মিন করি, বিশেষ করে সুইডেনের মতো একটা জায়গায় যেখানে একদম করোনা ছিলই না, 0% ছিল, সেখানেও কিন্তু এক ধরনের চিকিৎসার টালমাটাল অবস্থা চলছে। সেখানেও আমরা আমেরিকায় দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, পৃথিবীর নানা দেশে দেখেছি এই সমস্ত ক্রাইসিস। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একদম টালমাটাল অবস্থা, এক বেডের মধ্যে 2 জনকে রাখা হয়েছে 2টা অক্সিজেন দিয়ে। তো আমি বলবো না যে শতভাগ আমরা একদম সফল হয়ে গেছি, এটা আমি শতভাগ দাবি করবো না, তবে এতটুকু বলবো উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বলি, পাশের দেশের সাথে বলি, যেভাবে হোক আমাদের সিদ্ধান্তগুলো আমরা আগে নিতে পেরেছি এবং আমরা মনে করি আমরা অনেক মানুষকে সেভ করতে পেরেছি। আর আরেকটা জিনিস যেটা বলা হয়েছে হাসপাতালের একটা সংকট, আসলে আমাদের গতবার যে সংকটটা ছিল সেটা হলো ডাক্তাররাও এক ধরনের ভয় পেয়েছে কীভাবে পেশেন্টকে ডিল করবে, এবং আত্মীয় স্বজনকে দেখা গেছে কি মাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু আমরা এবার প্রথম দেখলাম আত্মীয় স্বজন হোক, সে ডাক্তার হোক, খুব সাহসের সাথে এই রোগটাকে ফেস করছে। সন্তান কিন্তু মাকে যে আইসিইউতে রাখা হয়েছে, সন্তান পিপিই পরে কিন্তু তার সাথে কথা বলছে। আমরা পরশুদিন আমাদের খুব ফেমাস একজন অ্যাক্ট্রেস মারা গেলেন, কবরী, এবং তার সন্তানের যে ইন্টারভিউটা আমি দেখলাম, তিনি সর্বক্ষণ কিন্তু তার মাকে দেখতে গিয়েছিলেন আইসিইউতে। এই যে একটা মনস্তাত্ত্বিক যে বিষয়গুলোর প্রতি আমাদের একটু দুর্বলতা ছিল, আমার কাছে মনে হয় সেই জিনিসটা আমরা কাটিয়ে উঠছি। আরেকটা জিনিস দেখেন, গতকাল কিন্তু বাংলাদেশের বলবো না আমি, আমাদের এই দক্ষিণ এশিয়াতে সর্ববৃহৎ একটি করোনা হসপিটাল উদ্বোধন করা হয়েছে, যেখানে 1100 শয্যা আছে, প্রায় 100 আইসিইউ আছে। তা আমার কাছে মনে হয় এটাও কিন্তু আমাদের এই দেশে এটা কম অ্যাচিভমেন্ট না। যেমন আমি যেখানে মনে করি আসলে লিডারশিপের একটা বিষয় আছে, আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সর্বক্ষণ সব কিছু মনিটরিং করছেন, সর্বক্ষণ ওয়াচিংয়ের মধ্যে রেখেছে, এবং যার কারণে আমার কাছে মনে হচ্ছে আমরা দ্রুত সিদ্ধান্তগুলো নিতে পেরেছি। আর একটা জিনিস হলো সরকারের কোন মন্ত্রী কী বলেছে সেটা আমি বলবো না, আমি মনে করি আমরা কোন জিনিসটাকে প্রেসে কোন জিনিসটা আসছে, সম্ভবত মন্ত্রী পরিষদ সচিব যে জিনিসটা পাঠানো হয়, বিশেষ করে লকডাউনের মেয়াদ বৃদ্ধি, তা আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটাই কিন্তু আমি ধরবো। এখন আমি ব্যক্তিগত একটা ওপিনিয়ন দিচ্ছি, এটা সরকারের ওপিনিয়ন হতে পারে না, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বা ব্যাখ্যা করছি এই জিনিসটাকে। তো যার কারণে আমার কাছে মনে হয়েছে, আর আরেকটা জিনিস আমি বলি, ক্ষুধার্ত মানুষের হাজার, আসলে এই জিনিসটা খুবই টাচি একটা বিষয়। এটা ম্যানেজমেন্টের জন্য সম্ভবত পরশুদিন কিন্তু একটা প্রেস রিলিজের মধ্যে জানানো হয়েছে, সম্ভবত সর্বপ্রথম আমরা 36 লক্ষ মানুষকে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে সামাজিকভাবে আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে এই করোনা 1 বছর চলছে, প্রায় 1 বছর 1 মাস এখন চলছে, আমি একটা জিনিস আমার কাছে মনে হয়েছে কি, আমরা এই 1 বছরের মধ্যে একটা মানবিক বাংলাদেশ পেয়েছি। এটা হয়তো আপনি প্রশ্ন করতে পারেন কোন ধরনের মানবিক বাংলাদেশ। প্রতিটা মানুষ কেমন যেন মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমি দেখলাম বিশেষ করে আমি যেহেতু একটা সংগঠনের সাথে জড়িত আছি, বাংলাদেশ আওয়ামী লীগ, আমি ছাত্রলীগ করে এসেছি দীর্ঘদিন। ছাত্রলীগের আমি যারা কর্মী আছেন তাদেরকে দেখছি রাত দিন কাজ করছে, করোনা রুগীদের পাশে থাকছেন, তারা জয় বাংলা অক্সিজেন সেবা চালু করেছেন, হ্যালো বাংলাদেশ বলে একটা তারা অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন। আমার স্বেচ্ছাসেবকগুলিকে প্রতিদিন দেখছি কোথাও না কোথাও খাবার দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। তো আমার কাছে বিশেষ করে গ্রামেগঞ্জেও কিন্তু প্রতিটা মানুষ, এটা আমি বলবো শুধুমাত্র রাজনৈতিক সংগঠন, এখানে পাশাপাশি সামাজিক সংগঠনগুলো থেকে এগিয়ে এসেছে। তো যার কারণে মানুষের মধ্যে অভাব জিনিসটা, ক্ষুধার্ত মানুষের যে আহাজারি, আমার কাছে মনে হয় এটা আমরা অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ লুকমান হোসেন,
আপনি তো যেহেতু চিকিৎসা সেবার সঙ্গে জড়িত, করোনার চিকিৎসা সেবার যে বেহালের কথা আমরা শুনি, যে মানুষ চিকিৎসা পায় না বা করোনার রোগীরা অনেক সময় হাসপাতালেও আসতেছেন না, হাসপাতালে জায়গা নেই দেখে, এই চিকিৎসা ক্ষেত্রে আসলেই অব্যবস্থাপনা না বা চিকিৎসার দেওয়ার যে অপ্রতুলতা, আমাদের সক্ষমতার ঘাটতি, কোনটা আসলে? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন। সাথে সাথে এসএটিভিকে ধন্যবাদ যে আমাকে আমার মতো মানুষকে একজন সুযোগ দেওয়ার জন্য, এবং দর্শকদেরকে ধন্যবাদ। আজকে যে প্রশ্নটা আসছে যে করোনার চিকিৎসা নিয়ে যে অব্যবস্থাপনা, আসলে অব্যবস্থাপনা না, কিন্তু গত 1 বছর আগে, গত বছরের মার্চ মাসের 24 তারিখ থেকে আমাদেরকে লকডাউন দেওয়া হলো। তখন তো ডাক্তার সহ সমস্ত মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল, সারা পৃথিবী হতভম্ব হয়ে গিয়েছিল। তারপরেও আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে সরকার সহ আমরা সকলে মিলে যে অবস্থাটায় নিয়ে আসছি, সেটা কিন্তু এখন চিকিৎসার ব্যবস্থাটা, আমাদের টেস্ট হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে। মানুষ যদি আমাদের কেন্দ্রে না আসে, মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে কি হবে? সরকার কতটুকু করতে পারবে? হ্যাঁ, সরকার চেষ্টা করছে, আমরাও পাশাপাশি চেষ্টা করছি। আর সরকারকে আমি মনে করি সাধারণ জনগণকে কাউন্সেলিংয়ের আওতায় আনা উচিত। যেমন নিম্ন আয়ের মানুষগুলা, আমরা কিন্তু অনেক মানুষের খুব কাছাকাছি থাকার সুযোগ হয়। একটা অসুস্থ মানুষের, সত্যি যে অসুস্থ, যে বাবা বা মা অসুস্থ, তার পরিবারটা কিন্তু দিশেহারা। ওনারা বলেছেন যে অনেক মানুষকে বনে ফেলে দিছে, অনেক আত্মীয়কে বা স্বামীকে ছেড়ে চলে গেছে, এরকম একটা ঘটনা কিন্তু ছিল। কিন্তু সেই ধরনের না, এখন আমরা খুব কাছাকাছি আসছি। যেমন মাকে ভর্তি করে সন্তান পাশে বসে আছে, স্বামীকে ভর্তি করে তার স্ত্রী পাশে বসে মাস্ক পরে বসে তার চিকিৎসার ব্যবস্থা করছে। এগুলা তো অনেক কথা। আসলে আমরা যদি দেখি যে আমাদের টেস্টের কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে। একটা টেস্টে আমরা প্রাইভেটে 3,500 টাকা, সরকার নির্ধারিত 3,500 টাকা নেই, কিন্তু সাধারণ জনগণ কিন্তু ফ্রি পাচ্ছে সরকারের কাছে যারা যাচ্ছে। সেখানে কিন্তু 20-25 হাজার টেস্ট সরকার করতেছে, আমরা প্রাইভেটে কিছু করতেছি। সব কিছু মিলে সরকার যদি 60% করে, আমরা 40% করতেছি। একটা টেস্টের দাম কিন্তু 3,500 টাকা। 3,500 টাকা, আমি এটাও আপনাকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এই 3,500 টাকার মধ্যে কিন্তু আমরা 500-700 টাকা আমরা লাভ করি, এবং সেইখানে যদি লেবার কস্টিং দেওয়ার পরে কিন্তু খুব একটা কিছু থাকে না। তার মানে সরকারও আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে, প্রাইভেটে যারা আছি, এবং সরকার নিজেও অনেক বাজেট দিচ্ছে, এটা ফলপ্রসূ হচ্ছে আমি মনে করি। আরেকটা হলো চিকিৎসার ব্যাপার। আমাদের সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতেই আমাদের আইসিইউ ব্যবস্থা কম ছিল, এবং তদুপরি আমরা তো বাংলাদেশ, আমাদের অনেক দিন আমাদের উন্নয়ন হয় নাই, এখন উন্নয়নের ধারায় যাচ্ছে, এটা আমি স্বীকার করি, উন্নয়নের ধারায় যাচ্ছে। আমাদের আইসিইউ ছিল না, সারা বাংলাদেশে 500 আইসিইউ ছিল না, এখন কিন্তু 2-3 হাজার আইসিইউ হয়ে গেছে। ওই যে উনি বলেছেন যে কালকে 1100 বেডের একটা হসপিটাল হয়েছে। এখন কার্যকলাপ যদি এটা প্রপারলি হয়, মানুষের যদি অংশগ্রহণ ভালো থাকে, ডাক্তারদের বা ম্যানেজমেন্ট যদি ভালো করা হয়, আমি মনে করি যে আস্তে আস্তে বললেন যে মানুষ টেস্ট করতে আসছে না, এই যে আসছে না কেন আসছে না, এইটা আমি মনে করি যে এখানে কিছু এখনো ভীতি রয়ে গেছে। যেমন নেগলিজেন্সি নাকি মানুষের চিকিৎসার প্রতি এক ধরনের অনীহা, অনাস্থা? না, তা ঠিক না, তা ঠিক না। কিছু মানুষের, আমি তো রুগী কাছাকাছি দেখার সুযোগ হয়, আমি কিন্তু আমার প্রতিষ্ঠানে আমি 10 ঘন্টা সময় কাটাই। আমি ইউজুয়ালি যদি আপনি 80% দিন, আমি 10 ঘন্টা সময় কাটাই। আমার সিসি ক্যামেরায় দেখি, আমি সরাসরি রুগীদের সাথে কথা বলি, আমি আমার রুগীর ব্যবস্থাপনা করি। অনেক সময় আমার করোনা হসপিটাল না, আমার হসপিটাল যদি করোনা রুগী ভর্তি হয়ে যায়, তাদেরকেও কিন্তু অন্য জায়গায় স্থানান্তর করতে হয়। হয় সরকারের হসপিটালে আমরা কুর্মিটোলাতে বা কুয়েত মৈত্রীতে পাঠাই বা সরোয়ার্দিতে পাঠাই। আমাদের ভিতরে ঢুকলেও কিন্তু আমাদের একটা টেনশন বেড়ে যায় যে আবার করোনা ছড়ায় কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানুষকে কথা বললে কথা কিন্তু শুনে। এবং কিছু মানুষের আছে না, একঘেয়েমি ভাব একটা আছে, যে হয় চেপে রাখতে চায়, অথবা এটা হেচেল, অথবা সন্তান বিদেশে থাকে, ছেলে নাই, কাকে নিয়ে যাবে, এরকম বহু ভাবে। আপনার একটা মজার কথা বলি, আজকে আমি আমার ওইখানে যে একটা করোনা হসপিটাল করছি, ওখানে আমি দোতলায় উঠতেছি, ওখানে আমরা আবার নিচতলাতে আমরা করোনা রিপোর্ট দেই, ওই বিল্ডিংয়ের নিচ থেকে, নির্মাণাধীন বিল্ডিং। একটা মা একটা বাবাকে নিয়ে, দুজনেই অনেক বৃদ্ধ, একজন আরেকজনকে ধরছে, আসলে কেউ কারো ধরার মতো না। আমি তারকে বললাম যে বাবা আপনাদের কেউ নাই আপনাদের? কয় বাবা তো কেউ নাই, আমার ছেলে তো বিদেশে থাকে, ও বিদেশে আছে। তো অর্থাৎ
তার কিন্তু অবলম্বন নাই, তারপরেও তারা বাঁচার আকুতি তাদের অনেক বেশি। সেই ক্ষেত্রে বলবো যে কিছু কিছু মানুষের এখনও চিকিৎসা বিমুক্ত আছে, যার কারণে আমাদের এই এটা নিয়ে একটা সমালোচনা হচ্ছে। লোকমান হোসেন, আমরা একটা বিরতি নেব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শেখ রবিউল আলম, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আবারও লকডাউন এবং সর্বাত্মক লকডাউন বা কঠোর লকডাউনের যে ঘোষণা করা হচ্ছে, আমরা অনেক সময় দেখেছি যে এর আগের লকডাউনগুলোতে যে প্রজ্ঞাপন বেশ কয়েকবার চেঞ্জ করা হয়। এই যে বিভিন্ন সময় অবস্থার পরিবর্তন, আপনি যেটি বললেন যে আসলে সবাই মনে করে যে একটি কঠোর লকডাউন হোক এবং করোনা সংক্রমণ এটি নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু আমরা দেখলাম যে যেসব সিদ্ধান্ত পরিবর্তিত হচ্ছে বা বিভিন্ন সময় হয়, যার কারণে সেটি ন্যায্যতার ভিত্তিতে না হয়, আমরা দেখছি যে বিভিন্ন পক্ষ বা যারা বিক্ষুব্ধ তারা বিক্ষোভও করেছেন। বিশেষ করে দোকান মালিক সমিতির কথা বলবো। এই সময়ে আপনি নিজেও একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, সামনের ঈদ এবং সব মিলিয়ে যে ব্যবসায়ীদের যে দাবি, তারা একটি দাবি তুলেছে যে দোকান খুলে দেওয়ার জন্য, সংক্রমণ ঠেকানো এবং দোকান খুলে দেওয়া দুটি আসলে কিভাবে সম্ভব যে সমন্বয় করা, সিদ্ধান্ত পরিবর্তন না করে? আমি প্রথম যে কথাটা আপনাকে বলেছিলাম যে 14 থেকে 15 দিনের একটি কার্যকর লকডাউন করা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যেত এবং তারপর জীবন জীবিকা সেক্টর ভিত্তিক চিহ্নিত করে ওপেন করা যেত। কারণ এটা আপনি লকডাউন তো দীর্ঘমেয়াদী অপরিকল্পিতভাবে অনিয়ন্ত্রিতভাবে তো আপনি করতে পারবেন না, তাই না? মানুষের তো বেঁচে থাকাটার প্রয়োজন রয়েছে এবং বেঁচে থাকার জন্য মানুষ এখনও চেষ্টা করছে এবং করবে, সব কিছু করার চেষ্টা করবে। এই যে করোনার কথা বললেন, টেস্ট এখনও অপর্যাপ্ত। আপনি যাই বলেন, টেস্ট এখনও অপর্যাপ্ত। আপনি প্রতিদিন 30-35 হাজার টেস্ট করিয়ে বলতে পারবেন না পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা হয়েছে 18 কোটি মানুষের দেশে, পারবেন না কথা বলতে। আবার সরকারি ব্যবস্থাপনার টেস্ট আরও অপর্যাপ্ত, যা হয় সেখানে প্রচুর হয়রানি। অসংখ্য ঘটনা ঘটিয়েছে। ভোর 5টায় গিয়ে আপনার মুগদা মেডিকেলে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, 1:30-2টা বেজে গিয়েছে, তার আসেনি, তিনি ব্যাক করে চলে গেছেন ভদ্রমহিলা। 2 দিনে সেরকম ফিরে গিয়েছেন, টেস্ট করাতে পারেননি। হয়রানি তো আছে এই জায়গায় হয়রানি নেই। প্রথম কাজটা হচ্ছে আপনাকে শনাক্ত করতে হবে। শনাক্ত প্রক্রিয়া দুর্বল এবং অপর্যাপ্ত। আমি আবারও বলি আপনাকে, যারা শনাক্ত হচ্ছে আইসোলেশনেও নেওয়া যাচ্ছে না, কারণ আইসোলেশনে ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ থাকছে, সেখান থেকেও ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সেখানে সরকারের কিন্তু নিয়ন্ত্রণ নেই। এখন বলবেন সব কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাকি? কিন্তু সব তো সরকারের নিয়ন্ত্রণ করার দায়িত্ব। পারে কি পারে না সেটাই তোমরা বলছি, দায়িত্ব তো সরকারের। একটা মেগা ম্যানেজমেন্ট, আমি আবারও আপনাকে বলছি, সরকার কিন্তু কোনো বিশেষ সেক্টর নিয়ে কাজ করে না, সব শ্রেণী পেশার মানুষকে একটা মেগা ম্যানেজমেন্ট দেবে, সেখানে সরকার ব্যর্থ। আপনি আইসোলেশন করতে পারছেন না, প্রথমত পর্যাপ্ত, যাতে ট্রান্সমিশনটা না হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা ইতিমধ্যে আক্রান্ত হচ্ছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা। এই 3টি ধাপ কিন্তু আমাদের সফল না। সফল হলে বাংলাদেশের করোনার চিত্র অত ভিন্ন হতে পারত। উনি বললেন অনেক উন্নত দেশ পারেনি। আরে ভাই, এ কথা আর কতদিন বলবেন? পৃথিবীতে করোনায় তো সিরিয়াসলি 12 থেকে 14টা দেশ এফেক্টেড হয়েছে, সারা ওয়ার্ল্ডে 200 দেশ। নেপাল, ভুটান আমাদের চেয়ে ভালো করেছে না, মায়ানমার ভালো করেছে না, মালদ্বীপ আরও ভালো করেছে না। এশিয়ার মধ্যে শুধু ভারতের অবস্থা খারাপ, তারপরে আমাদের অবস্থা। আপনি যদি এশিয়া দেখেন, কেন? হ্যাঁ, আমেরিকা পারি নাই, আমরা পারবো না। আরে ভাই, আমেরিকা পারি না, আমরা পারবো না। ভুটান পেরেছে, আমরা কেন পারবো না? এভাবে তো বলতে পারেন। পারতে হবে, কারণ এটা জনস্বার্থ, রাষ্ট্রের স্বার্থ। সরকারের যেখানে সমস্যা, সেখানে হচ্ছে সরকার খুব সস্তা গেইন করছে, রুটিন ওয়ার্ক, তার মধ্যেও সফলতা খোঁজে। করোনা নিয়ন্ত্রণ করে ফেলেছি, সব কিছু ঠিক আছে, টিকা নিয়ে আসছি মানে বাংলাদেশের করোনা থাকবে না, এই সমস্ত রাজনৈতিক গেইন সরকার নিতে চেয়েছে দায়িত্ব এড়িয়ে। দায়িত্ব পালন যদি করে, হ্যাঁ, আমরা তো একটু বুঝি জানি যে আমাদের সীমিত সম্পদ রয়েছে, মেডিকেলে আমরা অত বেশি উন্নত, এখনও পরনির্ভরতা আমাদের রয়েছে, পর্যাপ্ত হসপিটাল নেই, ঠিক আছে, কিন্তু যা আছে তারও তো একটা ম্যানেজমেন্টের দরকার আছে। আমাদের তো বাজেটও তো হিউজ বাজেট, 29,000 কোটি টাকা, আরও বলেছেন 10,000 কোটি টাকা এখানে আপনি থোক বরাদ্দ রেখেছেন, তো 40,000 কোটি টাকার কাছাকাছি যদি আপনি বরাদ্দ করেন, কি স্বাস্থ্যসেবা পেলাম গত 1 বছর? বলেন আপনি কি পেয়েছি? তারপরে স্বাস্থ্য খাতগুলিতে যে দুর্নীতি হয়েছে, কি কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে? কোথায় রোধ হয়েছে? রোধ কিন্তু হয়নি। আপনি নতুন একটা হাসপাতাল সালাউদ্দিন বললেন যে উদ্বোধন হয়েছে, একেবারে বাংলাদেশ সফলতার শীর্ষে চলে গিয়েছে। আরে ভাই, 81 কোটি টাকার হাসপাতাল তো উদাও হয়ে গেছে, উদাও হয়ে গেছে। গেইন নিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতাল উদ্বোধন করেছি 3 মাসের মধ্যে নাই। এবং
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বর্ণনা করছে যে এতদিন চালু রাখলে 3 কোটি টাকা খরচ হতো, এই জন্য বন্ধই করে দিয়েছে। 81 কোটি টাকার হাসপাতাল বন্ধ করে দিয়েছেন 3 কোটি টাকা ব্যয়ের জন্য। সব দুর্নীতি, করাপশন। এই জায়গাগুলি কারেকশন করতে হবে। আপনি যদি এইগুলি কারেকশন না করেন তাহলে পারবেন না। টেস্ট পিসিআর এখন নতুন, আমি সেদিন দেখলাম যে একটা রিপোর্ট আসছে, পিসিআর যে টেস্ট হচ্ছে সেখানে এই করোনার নতুন যে ধরন সেটা টেস্ট অনেক সময় শনাক্ত করা যায় না। তো তার জন্য সরকার কী পদক্ষেপ নিতে হবে? আপনাকে কিন্তু সব সময় দেখেন, ইংল্যান্ড কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে, আমি সর্বশেষ অবস্থা জানি, এবং খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ নিয়েছে। ইউএসএও কিন্তু অনেকটা কন্ট্রোল করে নিয়ে আসছে, আগের অবস্থা তাদের নাই। নতুন করে ভারত এবং ব্রাজিলের অবস্থা বেশ খারাপ। আর ইউরোপ, উনি সুইডেনের কথা বললেন, আরও দু একটি দেশে গিয়েছে। কিন্তু আপনি যদি মিডিল ইস্টে যান নিয়ন্ত্রণে, তারা তো টেকনোলজিতে আমাদের চেয়ে খুব বেশি উন্নত না, কিছু অর্থ বেশি আছে, কিন্তু তাদের আন্তরিকতা আছে, তাদের জবাবদিহিতা আছে, জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে। আপনি তো কাউকে, বাংলাদেশের মানুষকে মানুষ মনে করছেন না। আপনি মনে করছেন না যে সাধারণ মানুষের পারপাস সার্ভ করে আপনাকে ক্ষমতা থাকতে হবে। আপনি মনে করছেন বৃত্তশ্রেণী লালন করলে, বড় বড় ব্যবসায়ীদের ব্যবসা দিলে, আর মেম্বার অফ পার্লামেন্টের সব বড় ব্যবসায়ী প্রণোদনা পেলে খুশি। গার্মেন্টস সেক্টর বেঁচে আছে মানে আমার সব বেঁচে আছে, অন্য সেক্টরের মানুষের আর প্রয়োজন নাই। আপনি করোনার জন্য বরাদ্দ, এই যে সামাজিক নিরাপত্তা খাতের, আপনি দেখেন সেখানেও আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সেখানে সুযোগ সুবিধা নিচ্ছে, মিস ইউজ করছে, আত্মসাৎ করছে। সাধারণ মানুষ কোথায় পেয়েছে বলেন তো? কোন একজন সাধারণ মানুষ এই সরকারের এই করোনা ব্যবস্থাপনা থেকে প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে? অথবা তাদেরকে এই ডিজাস্টারের মধ্যে ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে? আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, করোনায় প্রকৃতপক্ষে অ্যাফেক্টেড হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী এবং স্বল্প উদ্যোক্তারা। তাদের জন্য আপনি কোনো জায়গায় কোনো ম্যানেজমেন্ট পাবেন না, কোনো বরাদ্দ পাবেন না। তাদেরকে চিহ্নিত পর্যন্ত করা হয়নি, কোনো বরাদ্দ দেওয়া পর্যন্ত হয়নি। তো অ্যাফেক্টেড তো তারা, তাদের জন্য তো আপনি ব্যবস্থা নেন নেই। আমি আবার ওই পরিসংখ্যানটা দিতে বাধ্য যে 1,41,00,000 মানুষ 60 থেকে 61 পয়সা ইনকাম করে। আপনি বলেন তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমাকে বলেন। তাকে আপনি লকডাউনের মধ্যে রাখতে পারবেন? যার ঘরে ক্ষুধার্ত স্ত্রী সন্তান, তাকে আপনি কি লকডাউনের মধ্যে রাখবেন? লকডাউনে রাখবেন? হ্যাঁ, বিত্ত বৈভব বেড়েছে, সুন্দর আছে তো সরকারি দলের লোকজন, রাষ্ট্রটা তো তাদের, তাদের আইসিউতে সমস্যা নেই, তাদের চিকিৎসার সমস্যা নেই, অর্থের সমস্যা নেই, বরাদ্দতে সমস্যা নেই, বিত্ত বৈভব সবই আছে, গত 12 বছরে করেছেন, আপনাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে গণমানুষের, সাধারণ মানুষের। সেখানে যান, মানুষ কি বলে দেখেন, মানুষের ভাষাও তো বোঝেন না। করোনা মানুষ সাফার করে মোকাবেলা করছে, নিজের মতো করে ফেস করছে। এই নিজের মতো করে ফেস করছে, এটা আদিম যুগও মানুষ করে। আমি কথাটা অনেক জায়গায় বলি, মানুষ সবসময় তার মতো করে বাঁচতে চায়, কিন্তু সত্যিকার অর্থে সরকারের, আমাদের যে সামর্থ্য জাতি হিসাবে এবং আমাদের রাষ্ট্রের যে সামর্থ্য আছে, তারও সঠিক ব্যবহার করতে সরকার ব্যর্থ হয়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে সমন্বয়হীনতার অভাব এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় অমনোযোগী, দায়িত্বহীনতা এবং জনগণের কাছে জবাবদিহিতা না থাকা। শেখরুল আলম, আপনার কাছে আবার আসবো আমি। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, জনকল্যাণে করোনাকালে সরকার কি পদক্ষেপ আমি নিয়েছে? সর্বপ্রথমে একটা কথা বলতে পারি, যেটা টিকা আসার ব্যাপারে যে উচ্ছ্বাস, অবশ্যই একটা বিশাল একটা উচ্ছ্বাস আমাদের। টিকা আসার পরেও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা প্রোগ্রামে প্রতিদিন একটা কথা বলতো, টিকা নেয়ার পরেও আপনাকে সাবধানে থাকতে হবে, আপনি টিকা নেওয়ার পরে এফেক্টেড হতে পারে। আমার কাছে মনে হচ্ছে সরকারের জায়গা থেকেও কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে প্রচার করা হয়েছে। সুতরাং আর অমনোযোগিতা, অব্যবস্থাপনা, আসলে এগুলো তো আপনারা বলবেনই, খুব স্বাভাবিক বলার কথাটা আপনাদের, কারণ এটা যদি না বলেন বিএনপিও থাকে না। তো আমার কাছে মনে হয়েছে, আমার মনে হয় রবিউলের কথাও যখন শুনছি, আমার মনে হচ্ছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একজন মানুষের কথাই শুনছি। আমি শুধু আমার এলাকার কথা বলি, হাটহাজারী উপজেলা হলো আমার বাড়ি, সদরে। আমি দেখেছিলাম গত লকডাউনের সময় আমাদের ইউএনও নিশ্চয় তাকে সরকার দায়িত্ব দিয়েছে বলতে, আমি সরকারি ব্যবস্থাপনার কথা বলছি, আমি বেসরকারি যেগুলা বিভিন্ন সংগঠন গিয়ে দিয়ে আসছে ওগুলোর কথা বাদই দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বলল যে এমন কিছু মানুষ আছে যারা হয়তো বা চক্ষু লজ্জার কারণে সাহায্য চাইতে আসবে না, কিন্তু তাদের কাছে পৌঁছে দিতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলল আবার, মানে আপনারা এই সাহায্য নিতে কেউ লজ্জাবোধ করবে না, এটা আপনাদের অধিকার, এটা আপনার দেয়া ট্যাক্স থেকে আমি আপনাকে দিচ্ছি। তো আমার কাছে এখনও মনে আছে ওখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়ে নিচ্ছে, ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। শুধু একটা উপজেলা না, বাংলাদেশের প্রতিটা উপজেলায় এই কাজগুলো করা হয়েছে। তো উনি যেভাবে কথাগুলো বলছেন মনে হচ্ছে কিছুই করা হয়নি। আর আরেকটা জিনিস বলছে, পর্যাপ্ত টেস্ট হচ্ছে, আমি যদ্দূর জানেন হয়রানির যে বিষয়টা বলছেন, লাইন দাঁড়ানোর যে বিষয় বলছে, একটা জিনিস মনে রাখতে হবে, হঠাৎ করে এত রোগীর প্রেশার, তো এটাকে মেনটেন করার জন্য একটা সময় প্রয়োজন। শুধু আমি আজকে আমারও একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমি ব্যাংকে গিয়েছি, আমি সব কিছু লিখে আমার ড্রাইভারকে পাঠিয়েছি, ড্রাইভার প্রায় 2 ঘন্টা বসেছিল, আমি গাড়িতে গরম লাগছে বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা। তো ওই হ্যাসেলটা আমাকে নিতে হবে।
আমাকে বুঝতে হবে এই জিনিসটা কেন হচ্ছে, কারণ 3 ঘন্টা ব্যাংকিং আওয়ারের মধ্যে তাকে সব কাজ শেষ করতে হচ্ছে, খুব অনেক মানুষ ভিতরে ঢুকে গেছে, সবগুলো একটা একটা শেষ করতে হবে। ঠিক সরকারি যেখানে টেস্ট করা হচ্ছে সেখানে কিন্তু একই অবস্থা। আমি সেটা বঙ্গবন্ধু মেডিকেলের সামনে বলি, ঢাকা মেডিকেলের সামনে বলি, মুগদা মেডিকেলের সামনে, সব জায়গায় কিন্তু একই অবস্থা। এখানে লোকন ভাই আছেন, ওনার অভিজ্ঞতাও কিন্তু বেসরকারিভাবে ওনারা করছেন, ওখানেও কিন্তু একই অবস্থা। তো আর হঠাৎ শেখ রবিউল আলম যেটি বললেন যে একটা মেগা pressure- ব্যবস্থাপনা থাকা উচিত না, আমার ছিল। কাছে মেগা ব্যবস্থাপনা আছে বলেই কিন্তু সরকার একটা হসপিটাল করছে, যেখানে যা করা দরকার আমার কাছে মনে হচ্ছে কোথাও পিছপা হচ্ছে না। আর আরেকটা জিনিস মনে করি, আমরা কিন্তু একদম একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি মানুষ নিয়ে ভাবেন, যিনি জনগণ নিয়ে ভাবেন। আওয়ামী লীগের রাজনীতি, গণমানুষের রাজনীতি করি আমরা। আওয়ামী লীগ এই যে আজকে শুধুমাত্র বাংলাদেশের একটা প্রাচীন সংগঠন, আমি বলুন এশিয়া উপমহাদেশের একটা প্রাচীন সংগঠন, এই সংগঠন এমনি এমনি টিকে নেই, এই মানুষের কথা ভাবে বলে এই সংগঠন টিকে আছে। আর যেখানে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের ক্ষমতায় আছেন, তিনি কখনোই এদেশের মানুষের বিপক্ষে গিয়ে কিছু করবেন না। আপনি যখন যেখানে যা করা দরকার তিনি তাই করছেন। আপনি বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার জন্য কি কিছুই করছেন? আপনি দেখেন এই যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, পরশুদিন প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা মানুষকে 2,500 টাকা করে দেওয়া হবে এবং এটার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে। আর আরেকটা জিনিস যেটা একদম আমার কাছে মনে হয় যে মানে শুধু সমালোচনার খাতিরে সবসময় সমালোচনা করা, এটাও কিন্তু ঠিক না। এর চেয়ে আর কি করা যায়? আমার কথা হলো একটা দেশের বিশেষ করে ভালো কিছু, যেমন প্রেশারটা কোথায় বেশি, ঢাকা শহর, চট্টগ্রাম শহর। আমার কাছে মনে হচ্ছে এই দুইটা সিটিতে সবচেয়ে বেশি রোগীর প্রেশার আছে। চট্টগ্রামে দেখেন একটা হসপিটালের জন্য হাহাকার আছে, কারণ অ্যাট এ টাইম একসাথে অনেক রোগী, যেটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। এই যে 1 বছরের মধ্যে আমরা এতটুকু তৈরি হয়েছে, মানে অন্তত রুগীকে আমরা নিয়ে যেতে পারছি হসপিটালে, রুগীর জন্য আমরা পর্যাপ্ত সেবার ব্যবস্থা করতে পারছি, এই জিনিসগুলো হয়েছে। আর আইসোলেশনের বিষয় ডাক্তাররা তো ডিসকারেজ করছে, আপনার যদি পার্সোনালি সিমটম ছাড়া কোনো করোনা থেকে থাকে এবং তাকে বাসায় আইসোলেশন থাকে। বেগম খালেদা জিয়াকে ডাক্তাররা কি পরামর্শ দিয়েছেন? আপনি বাসায় আইসোলেশনে থাকেন, ওনাকে তো হসপিটালে ভর্তি করানো হয় নাই, ওনার ডাক্তাররাই পরামর্শ দিয়েছে। এটা তো উৎসাহিত করা হচ্ছে, কারণ বাসার এনভায়রনমেন্টে যখন আইসোলেশনে থাকবে তার মনটাও ভালো থাকবে। হসপিটালে যখন সে আইসোলেশনে থাকবে একটা আলাদা একটা বিষয়। তখন আমাদের অভিজ্ঞতা ছিল না, এখন আমাদের অভিজ্ঞতা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। সুতরাং সবগুলোই কিন্তু একদম সমালোচনার খাতিরে সমালোচনা করা। তাহলে বেগম খালেদা জিয়া কেন বাসায় আশ্রয় নিয়েছেন? তিনি তো চাইলেই সেদিন এভার কেয়ারে ভর্তি হয়ে যেতে পারতেন। তা আমার কাছে মনে হয়েছে আমার অব্যবস্থাপনাটা কোথাও নেই, আমার কাছে মনে হয়। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ লোকমান হোসেন, করোনা চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা বা বেসরকারি হাসপাতালগুলো কিন্তু সেইভাবে এগিয়ে আসেনি, এটার কারণ কি? ধন্যবাদ আবারও আপনাকে। তার আগে একটা কথা আমি শেখ রবিউল ভাইয়ের কথা বলতেছি, যে মুগদা মেডিকেলের সমস্যা হয়েছে, মুগদা মেডিকেলে 1-2 দিন সমস্যা হয়েছিল, এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আর আরেকটা জিনিস, লকডাউন যদি থাকে তাহলে মানুষ কিন্তু মুভমেন্ট করতে পারতেছে না, ওরা টেস্ট করাবে কীভাবে? যেমন আমার একটা ল্যাব আছে, আমার এখানে আসতে হবে অথবা কল দিতে হবে। এখন অনেকে হয়তো কল দিতে ইতস্তত বোধ করে বা ওই নাম্বারটা তার কাছে নাই, এরকম হতে পারে। অথবা সরকারের যে হটলাইনগুলো আছে সেখানে পাওয়াটাও একটু ডিফিকাল্ট, এখন তো এটা চাপ বেশি, সেইখানে একটা সমস্যা কিন্তু হতেই পারে। তবে আমি যতটুকু জানি একেবারে নিউট্রালি সরকারের পর্যাপ্ত রিয়েজেন্ট আছে, ব্যবস্থাপনা আছে। ম্যানেজমেন্ট প্রবলেম তো থাকতেই পারে, আমাদের একটা অ্যাটিটিউডের ব্যাপার আছে, আমাদের যারা কর্মীরা টেস্টগুলো নিচ্ছে, রিসিট কাটতেছে, তাদেরও কিন্তু একটা ব্যাপার আছে, তাদের ট্রেনিং কতটুকু, তার মানবতা কতটুকু, সেইখানে ঝামেলা থাকতেই পারে। তবে আমি একজন একেবারে ক্ষুদ্র এবং প্রাইভেট প্রোভাইডার হিসেবে আমি বলতে চাই যে সরকারের পদক্ষেপগুলো ভালো আছে। আমাদের লোকবলের অভাব আছে, আমাদের ট্রেনি লোকবলের এখানে অভাব আছে, একটা ল্যাবের টেস্টের লোকবলের অভাব আছে, যার কারণে একটা কমতি তো আমাদের আছেই। একটা কথা বলছেন উনি যে 18 কোটি মানুষের যে অল্প টেস্ট হচ্ছে, এটা অবশ্যই কিন্তু এটা সত্য কথা, টেস্টের আওতা আরও বাড়া উচিত, কিন্তু আমাদের লোকবলের সংকট আছে, সেইখানে এগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে বলে মনে করি। কেন সেখানে আরেকটা কথা না, কেন যে সক্ষমতা নেপালের আছে, ভুটানের আছে বা ভিয়েতনামের আছে, ইভেন ফিলিস্তিনেও আপনি জানেন যে অনেক বেশি সংখ্যক টেস্ট হচ্ছে প্রতিদিনই, কিন্তু সেখানে আমাদের যে স্বাস্থ্যকর্মীদের আমরা যদি যোগ না করতে পারি, ট্রেনিং না করাইতে পারি, আমরা যদি কালেকশনের আওতা এবং টেস্টের আওতা বাড়াইতে না পারি, সেখানে কিন্তু হবে না। আরেকটা কথা আপনি বলেছেন যে আমাদের বেসরকারি উদ্যোক্তারা কীভাবে আসতেছে না। আমাদের বেসরকারি হসপিটালের সংখ্যা অনেক থাকলেও ছোট ছোট হসপিটাল, আমাদের গাইডলাইন দেওয়া আছে যে 50 বেড বা তার অধিক যাদের আছে তাদের করোনা ইউনিট করতে হবে। আমাদের কিন্তু 50 বেডের উপরে না, আমার হসপিটাল 35 বেডের হসপিটাল ঢাকাতে,
আমার টাঙ্গাইলে আরেকটা হসপিটাল আছে, সেটা তো 30 বেডের হসপিটাল। আমরা করোনাতে যেতে পারি নাই। যদি করোনাতে যাই তাহলে আমাদের জেনারেলটা বন্ধ করে দিতে হয়। জেনারেল কিন্তু একটা দাবি কিন্তু আছে, যে মায়ের বাচ্চা হবে সেখানে ডেলিভারি বা সিজারের ব্যবস্থা করতে হবে, যে মায়ের একটা হিস্টেক্টমি অপারেশন করতে হবে, যে একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার নিয়ে আসছে তার একটা অপারেশন করতে হবে। তাইলে কিন্তু আমরা করোনাতে যেতে পারছি না। আমি আলোক হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি একটা 100 বেডের হাসপাতাল আমরা করছি, গত 1 বছর যাবতই করছি। হয়তো বা জুন নাগাদ আমরা শুরু করতে পারবো। আমরাও যে জনগণের কাছাকাছি নাই, আমাদেরও যে শপথ নাই, তা কিন্তু নয়। বা একটি উদাহরণ হিসেবে যদি বলি যে বেসরকারি হাসপাতালে একটি আইসিইউ বেড ফাঁকা আছে, সেইখানে কিন্তু সবার যাওয়ার ক্ষমতা নেই বা সেটির ব্যয় বহন করার কিন্তু সব রোগীর ক্ষমতা নেই। সেই আইসিইউ বেড ফাঁকা থাকলেও খুব একটা জনগণের কাজে লাগে না, শুধুমাত্র বিত্তবানরাই সেখানে যেতে পারে। এইটি কেন? এটা স্বাভাবিক কথা। আপনি যদি আজকে সোনারগাঁ হোটেলে খেতে চান তাহলে মিনিমাম 5,000 বা 4,000 টাকা নিয়ে যেতে হবে। এখন সোনারগাঁ হোটেল তো আপনাকে এক্সকিউজ করবে না, অথবা আইসিইউ সেবাটা তো দামি, সেখানে তো আপনার গরিব মানুষ আসলে যেতে পারবে না। সরকারের অনেক ব্যবস্থাপনা কিন্তু আছে গরিবদের দিকে দেওয়ার কথা। এখানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, সরকার আরও গভীরভাবে দেখুক যে কোথায় অব্যবস্থাপনা হচ্ছে। এবং সেই পাশাপাশি আমি রবিউল ভাইয়ের সাথে একটু সুর মিলিয়ে বলতে চাই যে আসলে কিন্তু সর্বদলীয়ভাবে কাজ করা উচিত। আমরা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করব তা না, কিন্তু এটা আমাদের কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখে কিন্তু ভাইরাসটা আক্রমণ করে না। অতএব আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় আসছে, আমাদের জাতিকে রক্ষা করতে হবে, আমরা পৃথিবীতে এই মানচিত্র টিকে রাখতে হবে। সেই জন্য আমি বলবো সরকারের বিশাল দায়িত্ব যে বিরোধী দলকে নিয়ে একসাথে কাজ করার। একসাথে কাজ করলে সমালোচনা কম হবে, কাজ বেশি হবে, এটা আমি বিশ্বাস করি। মোহাম্মদ লোকমান হোসেন, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শেখ রবিউল আলম, যেটি আপনি প্রথমে উল্লেখ করেছেন যে সমন্বয়হীনতা বা অব্যবস্থাপনার একটি বড় কারণে লকডাউনকে কার্যকর করা যায়নি, আবারও লকডাউন ঘোষণা হয়েছে। গত 1 বছরে তাহলে আমরা শিখলাম কি, আমাদের কি ব্যবস্থাপনা, কি অর্জনটা কি তাহলে? হ্যাঁ, যা শিখলাম তার সাপার তো করছি না। সরকার তো এখন বেশ সমস্যাই ফেস করছে। সফলতা দাবি করতে পারে, কিন্তু সমস্যায় যে নাই তা তো না। জনগণ সমস্যায় থাকলে তো সরকার ভালো থাকার কোনো সুযোগ নেই। জনগণ সমস্যায় থাকলে তো রাষ্ট্রের ভালো থাকার কোনো সুযোগ নেই, আপনি ভালো থাকার কোনো সুযোগ নেই। সাপার করছি আমরা, আমাদের ওই সমন্বয়হীনতার সুদে আসলে আজকে সেই সাপারটা করতে হচ্ছে। আমরা সেই জায়গায় বারবার সমালোচনা করেছিলাম। আমরা বলেছিলাম একটা জাতীয় সমন্বিত পরিকল্পনা দরকার, সব দলমত নির্বিশেষে। আমরা আহ্বান জানিয়েছিলাম। সরকার তো সমস্যা আছে এটাই স্বীকার করতে চায় না, সে শুধু সফলতা খোঁজে। এই যে আপনি বেসরকারি খাতের কথা বলছিলেন, প্রথমে তো বেসরকারি খাতের হাসপাতালগুলিকে করোনা ব্যবস্থাপনায় আনা যায়নি, আপনি জানেন, আনাই যায়নি। অনেক চেষ্টা করে তাদেরকে আনা গেলে তারা কি করলো, প্রচণ্ড মুনাফালোভী একটা মানসিকতা নিয়ে তারা আসলো এবং ব্যয় প্রত্যাশাচ্ছে। আপনি জানেন সেই খান আনোয়ার বেগম অনেক রিপোর্ট হয়েছে যে অক্সিজেন দিচ্ছে, কাউকে দিচ্ছে না, বিল করছে, আবার অল্প কিছু দিয়ে হিউজ বিল করছে, 7 লাখ 8 লাখ টাকা বিল তারা করছে, তাদের মতো করে করছে। এটা সরকারের দায়িত্ব নাই। এ রাষ্ট্রে যা কিছু করতে হবে সঠিক ব্যবস্থাপনা দেওয়া, তো বেসরকারি খাতেও তো ব্যবস্থাপনা দেবে সরকার। বেসরকারি খাতটা কিভাবে চলবে, যার ইচ্ছা মতো তো চলবে না। তারপর আপনি যে সেবা খাতের কথা বলছেন, স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেবা, সেখানে অনেক অপেশাদারী উদ্যোক্তাও এসেছে মুনাফালোভী হওয়ার জন্য এই করোনার সময়। তাদেরও কিন্তু সেই জবাবদিহিতায় কিন্তু আনা যায়নি এবং বাধ্য করা যাচ্ছে না একটা মানসম্মত সেবা সাশ্রয়ী মূল্যে দেওয়ার ক্ষেত্রে। সরকার কিন্তু পারছে না, কারণ সেখানেও সরকার দলের লোকজন আছে। সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। সরকারি সমর্থনপুষ্ট আমলা আছে, আবার রিটায়ার্ড সামরিক অফিসাররা অনেকে এসে আমি জেনেছি যে হাসপাতাল করেছে। তাদের কাছে সরকার এক ধরনের দুর্বলতা রয়েছে বিভিন্ন এই শ্রেণীর মানুষের কাছে। নিজের দলের আছে, আবার দল অনুসারী কিছু লোকজন আছে, এবং বেসরকারি খাতের অনেক সেবা আমাদের কিন্তু নিম্নমানের। আপনি এটা স্বীকার করবেন কিনা জানি না, আমরা কিন্তু হসপিটাল করেই বসেছি। হ্যাঁ, রুগী আসলে বিল করতে শিখেছি, কিন্তু রুগীর সেবা, সে সেবার মান কিন্তু যথেষ্ট না। আপনি থাইল্যান্ডে যান, ভারতে যান, সব জায়গায় একই সেবা, সরকারি বলেন বেসরকারি বলেন, অলমোস্ট একই সেবা। থাইল্যান্ডে যদি একটা প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিকেও যান, সেখানে যে সেবাটা আপনি পাবেন বারমুডিয়াতে একই সেবা পাবেন। এখানে ইনভায়রনমেন্টটা শুধু ভিন্ন। যে সোনারগাঁর উনি উদাহরণ দিলেন, সোনারগাঁর মতন ইনভায়রনমেন্ট আপনি খালি পাবেন,
বেডশিটটা অনেক সুন্দর, এসি অন্যভাবে কাজ করছে, টাইল সুসজ্জিত ক্যাবিন, সেটা পাবেন, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু এক। আমরা কিন্তু সেই জায়গায় আমাদের কাঠামোটাকে নিতে পারিনি, এ দায় কিন্তু সরকারের, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এখন লকডাউনের কথা আপনি যেটা বলছিলেন, হ্যাঁ আমি আবারও আপনাকে বলতে চাই, একটু যোগ করি যে মানুষ কেন এই বিধিনিষেধগুলো মানছে না, তারা বেরিয়ে আসছে, বা তাদেরকে কোনো কিছুই তো মানানো যাচ্ছে না কেন? দুটি কারণ। একটা হচ্ছে যে সরকারের প্রতি আস্থার সংকট, একটা হচ্ছে যে সরকার তাকে একটা কার্যকর ব্যবস্থাপনা দিতে পারছে না, অথবা মাঝে মাঝে হঠাৎকারী সিদ্ধান্ত আগে নিয়েছে, এখন কার্যকর সিদ্ধান্ত নিতে চাইলেও মানুষের তার মধ্যে আস্থা কম, একটা। দ্বিতীয়ত হচ্ছে মানুষের মধ্যে যন্ত্রণা রয়েছে, সেটা হচ্ছে না পাওয়ার বেদনা রয়েছে, ক্ষোভ রয়েছে, হতাশা রয়েছে, তাড়না আছে, বা যার প্রয়োজন সে তো আর থাকবে না ঘরে। আছে। আর একটা জিনিস রয়েছে, সেটা করলে সালাউদ্দিন সাহেবের গত্রদাহ শুরু হয়ে যাবে। মানুষ মনে করে না এই সরকার তার সরকার, এই জন্য সে তার কথা শোনে না। মানুষ মনে করে না এই সরকার তার প্রতিনিধিত্ব করছে, অথবা এই সরকারকে সে ভোট দিয়ে নির্বাচিত করেছে, অথবা এই সরকারের কাছে তার সেবা নিশ্চিত আছে, এটা মানুষ মনে করে না। তো যে সরকারকে আমি নির্বাচিত করিনি, যে সরকার আমার নির্বাচিত সরকার না, যে সরকার গায়ের জোরে সরকার আমার অধিকার হরণ করে ক্ষমতায় থেকেছে, সেই সরকারের কথা জনগণ শুনতে চাইবে না, এটাই জনগণের একটা সহজাত প্রবৃত্তি হয়ে যায় স্বাভাবিকভাবে। আবার জনগণ যদি মনে করে যে এই সরকার আমার স্বার্থ রক্ষা করছে না, জনগণের স্বার্থ রক্ষা করছে না, বিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষা করছে আর সরকারের অনুগতদের স্বার্থ রক্ষা করছে, তখন সাধারণ মানুষ এই সরকারের কথা শুনতে চায় না। যার ফলে সরকার লকডাউন দিলেও যার সামর্থ্য আছে সেও লকডাউনের বাইরে যাওয়ার চেষ্টা করে। সরকারের কথা শুনতে হবে নাকি? এই কথা যখন মানুষ বলে তখন সেই সরকারের গ্রহণযোগ্যতা কতটুকু? অর্থাৎ সরকারি ক্রেডিবিলিটির সমস্যা রয়েছে, নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আছে, রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ সরকারের ভূমিকা। যার ফলে সালাউদ্দিন সাহেবরা যতই বলুক সব ঠিক রেখেছি, মানুষের আস্থা নেই। আর মানুষের যার প্রতি আস্থা নেই, সেই সরকারের কোনো ব্যবস্থাপনায় প্রতি আপনার আস্থা রাখার কোনো সুযোগ নেই এবং সফলতা দাবি করারও সুযোগ নেই। ওনারা রুটিন ওয়ার্কটাকে সফলতা দাবি করে, মানুষ এটা জানে তো, মানুষ ঠকেছে, মানুষ দেখেছে, মানুষ সাফার করছে, জীবন দিয়ে সাফার করছে, বঞ্চিত হয়ে সাফার করছে। আওয়ামী লীগ করলে সব কিছু অবাধে পাওয়া যায়, পাশের সাধারণ মানুষটি দেখে যে সে তার নিজের রাষ্ট্রে আজকে পরাধীন, নিগৃহীত, রাষ্ট্রে তার কোনো অধিকার নাই, এমনকি তার প্রতিনিধিটা নির্বাচিত করার অধিকার যেখানে নাই, সেই ধরনের আশা হতো মানুষকে আপনি আশা জাগা নিয়ে করবেন কি করে? সম্ভব না। অর্থাৎ আমি আবারও বলতে চাই যে সরকার যেহেতু জনগণের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে, জনগণ দেয়নি, যেহেতু আপনি নিয়েছেন, যত সময় পর্যন্ত ক্ষমতায় আছেন আমাদের রিসোর্সের সর্বোচ্চ সদ্ব্যবহার করে একটা কার্যকর ব্যবস্থাপনা দিন, এটা আপনার দায়িত্ব, এটা করুন না। এটা আপনি সরকারের থেকে জনগণের ট্যাক্সের টাকায় অনানিয়ম নিচ্ছেন, সে ব্যবস্থাপনার প্রধানমন্ত্রীর থেকে শুরু করে একেবারে ধরেন একজন সরকারি হাসপাতালের নার্স পর্যন্ত জনগণের অর্থে নিচ্ছেন। অর্থাৎ এটা আপনি করুণা করছেন না, এখানে সফল আপনাকে হতেই হবে। আর এখানে হচ্ছে জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আর জনগণ সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করবে, জনগণ দাবি আদায় করবে, জনগণ আপনার সাথে দ্বিমত পোষণ করবে, এটাই সৌন্দর্য। সেখানে মনোযোগী হন, কার্যকর ব্যবস্থাপনা দেন। ইতিমধ্যে যতটা ব্যর্থ হয়েছেন জনগণের কাছে ক্ষমা চান, আর আমরা রাজনৈতিক দল হিসেবে আমরাও ক্ষমা করে দেব। অন্তত এই আপৎকালীন এই মহামারীর সময় অন্তত জনগণের পাশে থাকা। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। যেটি শেখ রবিউল আলম বললেন, শেষ কথা দিয়ে বাস্তবতাটা কি? না, আমি শেষ কথা দিয়ে শুরু করতে চাই। ওনার শেষ কথা হলো রাজনৈতিক দল হিসেবে বিএনপিও ক্ষমা করে দেবে। যেই দল পরশুদিন মির্জা আব্বাস সাহেব বলল ইলিয়াস আলীকে গুম করেছে তার দলের নেতাকর্মীরা, এবং তিনি বলেছেন এর আগের দিন, গুম হওয়ার আগের দিন রাত 1টায় কার সাথে বাকবিতণ্ডা হয়েছে, কেন এরপরে সে হারিয়ে গেল। ও যেই দলের নেতাকে গুম করা হয় তাদের দলীয় আভ্যন্তরীণ কারণে, সেই নেতা আবার পরের দিন লন্ডন থেকে প্রেশার আসছে, আবার আরেকটা প্রেস কনফারেন্স আমারকে কাট করা হয়েছে। এখন রবিউল ভাইয়ের তো কাট করে করেই বড় হয়েছে, যারা সামরিক জান্তা, এই একসাথে 3টা পোস্ট নিয়ে তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ফেরত যাব, আমি শাসনভার গ্রহণ করলাম জাতির ক্রান্তি লগ্নে। প্রতি মুহূর্তে যারা কমিটমেন্ট মিস করে তাদের জনগণের প্রতি কিসের কমিটমেন্ট আছে? আর আওয়ামী লীগের এত বেশি দুর্দশা হয় না, বিএনপির মতো একটা দল যেখানে তারা জলপাই রঙের পোশাক থেকে বন্দুক উঁচিয়ে এদেশের সংবিধানকে ক্ষতবিক্ষত করে, বারবার সংবিধানকে পোস্টমর্টেম করে যারা ক্ষমতা এসেছে তাদের কাছ থেকে আওয়ামী লীগের আবার ক্ষমতা চাইতে হবে, এটা তো অন্তত আমি বিশ্বাস করি না। আরেকটা জিনিস বলেছেন, জনগণের আস্থা নেই আওয়ামী লীগের প্রতি। আস্থা যদি না থাকতো, একটানা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা সরকার টানা 3বার ক্ষমতায় আছে। যদি জনগণের আস্থা না থাকতো কখনোই টানা 3বার ক্ষমতায় থাকতে পারতো না। জনগণের আস্থা ছিল না বলে 96-এ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম সংসদ করে বেগম জিয়াকে সেদিন বিদায় নিতে হয়েছে। এবং যেদিন তিনি পদত্যাগ করতে গিয়েছিলেন বঙ্গভবনে, আমরা দেখেছিলাম বেগম জিয়ার কি রুদ্রমূর্তি,
বাংলাদেশের মানুষ সেদিন দেখেছে। তো জনগণের প্রতি কার আস্থা আছে এটা মানুষই বিচার করবে। আর একটা জিনিস বলেছেন লকডাউন হচ্ছে না, আমি সব কিছুই তো বন্ধ, ব্যাংকিং আওয়ার 3 ঘন্টা। এখন কি রবিউল ভাইয়ের মতো কিছু মানুষ যদি হাওয়া খেতে বের হয় এটা আর করার কিছু নেই। যেমন ওই দিন দেখলাম মগবাজারে 2টা গাড়ি পাওয়া গেছে, কি ইফতারের পরে লকডাউন কেন হয় উনি দেখতে বেরিয়েছেন, পুলিশ তাদেরকে আবার ফেরত পাঠিয়েছে বাসায়। তো এই যে কিছু সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, এগুলো তো আসলে মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে মানুষ আসলে খুব বেশি কন্ট্রোলও করা যায় না। আর আরেকটা জিনিস বলেছেন বেসরকারিভাবে বেসরকারি খাতে অব্যবস্থাপনা ছিল, প্রথম দিকে কিছুটা ছিল যখন করোনা গত মার্চে যখন শুরু হয়েছে, এবং প্রতিটা বেসরকারি হসপিটালকে বাধ্য করেছে করোনা পেশেন্ট ভর্তি করতে হবে, আপনাদেরকেও টেস্ট করাতে হবে এবং আপনারা এগিয়ে আসুন। এবং আমি মনে করি বেগম জিয়ার যদি আস্থা না থাকতো উনি কেন বেসরকারি খাতে গেলেন? সেখানে নিশ্চয়ই সুন্দর একটা ব্যবস্থাপনা তিনি গিয়েছেন, এবং শুধু যাননি, সেখানে তার জন্য সমস্ত কিছু সুযোগ সুবিধা তৈরি করে তাকে নেওয়া হয়েছে রাত্রে। তো আসলে কি জানেন, উনি সমস্ত সুযোগ সুবিধাও গ্রহণ করেন, আবার সব সময় সমালোচনাও করেন। আর বিএনপি আসলে তো বিএনপির আসলে মেন্টালিটিটা কীরকম জানেন, আমেরিকায় যখন সরকার বদল হয় তারা উল্লাসে ফেটে পড়ে, মনে হচ্ছে তাদেরকে ক্ষমতায় এনে আমেরিকা বসায় দিবে। যখন ভারতে ক্ষমতার বদল হয় তখন তারা মনে করে ভারতে এসে তাদেরকে ক্ষমতায় বসে দেয়, তারা উল্লাসে ফেটে পড়েন। যখন দেখা যায় কি হেফাজত নামিয়ে তারা ক্ষমতায় যাবেন, উল্লাসে ফেটে পড়েন। বেগম যেহেতু বলে দিয়েছেন হেফাজতকে পানি দেন সবাই মিলে, যখন শাপলা চত্বরে তারা নেমেছিল সেদিন। কিন্তু মানুষ কি হয়েছে, আমি তো মনে করি মানুষ জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা আছে বলে বেগম জিয়ার কথায় সেদিন সাই দেয় নেই। আমেরিকার সরকার পতন হয় কিনা কিংবা ভারতের সরকার কি হয় এটা বাংলাদেশের মানুষের দেখা দরকার নেই। তাদের নেতা আখতারুজ্জামান কিন্তু একটা কথা বলেছেন, বাংলাদেশে যাই হোক না কেন শেখ হাসিনার বিকল্প এখনো আর নাই, এবং শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তার নেতার কথা ধরে আখতারুজ্জামান সাহেব বলেছেন, মেজর আখতারুজ্জামান সাহেব। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ লোকমান হোসেন, আমরা আলোচনা করছিলাম যে আবারও লকডাউন এবং করোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করা বা করোনার চিকিৎসা ব্যবস্থা পদ্ধতিতে আসলে আর কি করণীয় কিছু আছে? সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেটি কি যথেষ্ট না? সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে আমি মনে করি যে সেখানে অপ্রতুলতা থাকতে পারে, পদক্ষেপগুলো ঠিকই আছে, যথেষ্ট সুন্দরভাবে চলছে। তার আগে আমি একটু কথা বলতে চাই যে আমাদের রবিউল ভাই যেটা বলেছেন যে প্রাইভেট শুধু মুনাফা লোভের জন্য না, আসলে প্রাইভেটের তো কোনো সরকারি বরাদ্দ নাই, জনগণের কাছ থেকে পয়সা আর্ন করেই সমস্ত খরচ চালাতে হয়, এখানে কিন্তু একটা খরচের ব্যাপার আছে। আর যখন আইসিইউ সারা পৃথিবীতেই যে রেটগুলা, তন্মধ্যে কিন্তু বাংলাদেশের রেট কম। আপনি দেখেন চিকিৎসার মান কিন্তু বাংলাদেশে মান কতটুকু সেটা তো বিবেচ্য বিষয়। তন্মধ্যে যে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে খরচ, আমাদের একটা যদি মনে করেন যে বাইপাস অপারেশন, আমাদের দেশে 2 থেকে 4 লাখ টাকা হলে এটা প্রাইভেটে একটা অপারেশন হয়, কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু 5-7 লাখ টাকা লাগে, 5-7 লাখ 10 লাখ টাকা লাগে, সিঙ্গাপুরে তো আরও বেশি। তো সেই ক্ষেত্রে মুনাফার একটা ব্যাপার কিন্তু আছে। তো আরেকটা বিল জাতা, এটা আসলে অবশ্যই সরকারের দেখা উচিত। উনি যেটা বলছেন যে আমাদেরকে নিয়ন্ত্রণ, আমাদের অথরিটিকে, আমাদের সরকার হলো আমাদের অথরিটি, এটা দেখা উচিত আসলে যে আমরা কীভাবে বিল নিচ্ছি, অক্সিজেন দিয়ে বিল নিচ্ছি না অক্সিজেন ছাড়াই আমরা বিল নিচ্ছি, এটা দেখা উচিত অবশ্যই। আর এখানে অপেশাদার, আসলে ব্যাপার হলো পেশাদার লোকরাই পেশাদারিত্বে আসা উচিত। আমরা যারা আসছি, আমি যেমন জেনারেল পেশার লোক, আমি হেলথ কেয়ারে চলে আসছি, এখানে আমি মনে করি যে আমি প্রথম দিকে কিছুই জানতাম না, আমাকে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়েছে ব্যবসাতে এসে। তা আমি মনে করি আমি যে যতটুকুই আমি আমার আলোক হেলথ কেয়ার চালাচ্ছি, যে এইটা কোনো ডাক্তারের চেয়ে খারাপ চালাচ্ছে এটা আমার কাছে মনে হয় না। আমার তো কিছু কম্প্যারিজন করতে হয়, না হলে তো মানুষ আমার কাছে যাবে না। এটা কিন্তু জোর করে ওই যে একে অপরে যে কথাটা বললো এটা অনেকটা পলিটিক্যাল হয়ে গেছে, জোর করে ক্ষমতায় যাওয়া যায়, জোর করে কথা বলা যায়, জোর করে কিন্তু ব্যবসা করা যায় না, জোর একটা মানুষকে ধোয়া দিয়ে কিন্তু ব্যবসা করা যায় না। এইটুকু আমার কথা ছিল। দ্বিতীয়ত আসি যে আমাদের লকডাউন হলো সারা পৃথিবীতে লকডাউন দিচ্ছে, এই লকডাউন নিয়ে আমার কোনো কথা নাই। লকডাউন দিলে অবশ্যই কিছু নিয়ন্ত্রণ তো হবে, এটা অনেক দেশ এটার সুবিধা পেয়েছে, কিন্তু আমরা না পেলেও। আর দ্বিতীয়বারে আমরা কিন্তু উৎসাহিত হয়ে গেছিলাম যে আমাদের থেকে করোনা কিন্তু উঠে যাচ্ছে। দ্বিতীয় প্যান্ডেমিকে যখন আসলো আমাদের থেকে কিন্তু ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ। আপনি দেখেন ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ, অনেক দেশের অবস্থা খারাপ হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই লেভেলে এখনও যাই নাই। তবে আমি মনে করব যে সরকার বিরোধী দল সবাই মিলে রাষ্ট্রকে একটা ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে, সমালোচনা না, আলোচনায় এসে কাজ করতে হবে। এইটুকু আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই। পরে যে দ্বিতীয় ঢেউ আসলো, সেটি যখন প্রথম ঢেউয়ে তো একটি ধারণা তৈরি হয়েছিল যে দ্বিতীয় ঢেউ আসতে পারে, শঙ্কা ছিল, কিন্তু তারপরেও তো দ্বিতীয় ঢেউ মোকাবেলার ক্ষেত্রে সেই ধরনের যে
একটা কথা বললাম যে আমাদের রবিউল ভাইয়ের কথা যদি ঠিক থাকে, হাসপাতালেও প্রস্তুতি ছিল না, এটা তো রবিউল ভাইয়ের কথা যদি ঠিক থাকে যে ওই যে 3000 বেডের হসপিটাল বন্ধ করে দিয়েছে, এটা কতটুকু সিদ্ধান্ত ওয়াইসিসি আমি জানি না। তবে আমি মনে করি যে এইটা আমার ধারণা, এটা ব্যক্তিগত অ্যাবসলিউটলি ব্যক্তিগত ধারণা, যে হয়তো সরকার সহ সবাই আমরা চিন্তা করছিলাম যে আমাদের করোনা হয়তো আর আসবে না, যার কারণে ওইটা বন্ধ করে দিয়েছে কিনা আমি জানি না। তবে যে পদক্ষেপগুলো নিচ্ছে হঠাৎ করে তো এক বছরে, হ্যাঁ আমরা যে বর্তমানে যে পদক্ষেপগুলো, যেমন কালকে 1100 বেড হয়েছে, আমরা প্রাইভেটে আমরা অনেক হসপিটাল কিন্তু আমরা করছি, যেমন আমি 100 বেডের হসপিটাল করছি, জুন মাসে শুরু হবে। এ করে কিন্তু আমাদের একটা ব্যবস্থাপনা হবে। WHO বলে যে 0.1% বা 2% বা 5% রোগী হসপিটালে ভর্তি হয় 100%-এর মধ্যে। এখন কিন্তু আক্রমণের সংখ্যাও বেশি, হসপিটালে বেডের সংখ্যাও দরকার, যার কারণে আমাদের একটু কমতি হয়ে গেছে। মোহাম্মদ লুকমান হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনা শেষ করবো। শেখ রবিউল আলম, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আপনাকে আমি 1 মিনিট দিতে চাই, যেটি সালাউদ্দিন চৌধুরী যেটি বললেন যে না, সালাউদ্দিন যেগুলো অপ্রাসঙ্গিক অনেকগুলি বিষয় নিয়ে আসছেন আর কি, সেটা উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে অনেকগুলি বিষয় নিয়েছিলেন, এটা অনাকাঙ্ক্ষিত ছিল এই পরিবেশে। আর 1 মিনিটে আমি ওই জায়গায় যেতে চাচ্ছি না। নিশ্চয়ই উনি ওনার সরকারের যৌক্তিক সমালোচনা আমি করায় ক্ষুব্ধ হয়ে ওই কথাগুলি বলেছেন। ক্ষুব্ধ হয়ে ওর বলে যদি সালাউদ্দিন তৃপ্তি পায় তাতেই চলবে, অসুবিধা নেই। বাংলাদেশের মানুষ জানে কে কী করছে, কার ক্ষমতায়, এই যে বললেন মানুষ নাকি 15 বছর তাদের সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে। একটা রাজনৈতিক দল মানে আওয়ামী লীগ এতটা পতিত হয়েছে, এবং সালাউদ্দিন কিন্তু ইউনিভার্সিটিতে আমরা একই ব্যাচে লেখাপড়া করেছি, তো তারাও ক্ষমতার মধ্যে এতটা অন্ধ হয়েছে এটা আমি মানে প্রত্যাশা করি না। আর আওয়ামী লীগের থেকে কোনো প্রত্যাশা করার কিছু নাই। দলটি ক্ষমতা মোহ গ্রাস করেছে, তাদের দখলদারি একটা বাহিনী হয়েছে বাংলাদেশে, এবং গণমানুষের প্রতিপক্ষ হয়ে আবির্ভূত হয়েছে। আমি খালি একটা কথা বলি, ওই যে টেস্টের পর্যাপ্তের কথা যেখানে বলছিলেন, আজ থেকে 1 মাস আগে যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট আছে, ঢাকা শহরে 2 কোটি মানুষের কাছাকাছি বসবাস করে, সরকারি ব্যবস্থাপনায় 1000 টেস্টও হয় না। সচিত্র প্রতিবেদন রয়েছে, এবং তারা সরকারি হাসপাতালগুলি কোথায় কত হয় উল্লেখ করেছে, মুগদাতে 200 কত এরকম কাছাকাছি। এখন সেটাকে বাড়িয়ে 3000-এর মতো করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। এটা অতি নগণ্য, অতি অপর্যাপ্ত। যুক্তি যেভাবে আপনি দেন না কেন, সরকারি ব্যবস্থাপনায় 2 কোটি মানুষ যেখানে বসবাস করে, সেখানে 3000-এর কাছাকাছি টেস্ট অনেক কম। এটা নিয়ে বিতর্কের কিছু নাই। এখন কথাটা হচ্ছে যে এটা সালাউদ্দিন সাহেবদের বলে করবেনটাকে, বলে কোনো লাভ নেই। লাভ নাই হচ্ছে জনগণ অসহায় হয়েছে, আমি আবারও বলতে বাধ্য হচ্ছি। আর এই দলটি এখন একটা অভিশপ্ত রাজনৈতিক দলে পতিত হয়েছে। যে দল অভিশপ্ত রাজনৈতিক দল হয়ে যায়, তার কাছে জনগণের কাছে কোনো প্রত্যাশা থাকে না। শেখ রবিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আলোচনা শেষ করতে হচ্ছে। সালাউদ্দিন আপনি কিছু বলবেন? 1 মিনিট একটু বলে ফেলে আসলে অভিশাপ আর আশীর্বাদের যে বিষয়টা বলেছেন, একটা দলের মানে 2 জন মানুষই কনভিক্টেড, এবং তারা চেয়ারম্যান করার মানুষ পাচ্ছে না। রাতের অন্ধকারে, শোনেন, রাতের অন্ধকারে রাজনৈতিক প্রতিহিংসা বশত সালাউদ্দিন আপনারা যা করেছেন, এটা হলো আপনাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। কনভিক্টেড শোনেন, মানুষকে দিয়ে ওটা আপনারা করেছেন, ওটা আপনারা করেছেন, কারণ বিএনপি কে রাজনৈতিকভাবে এবং খালেদা জিয়াকে ফেস করার সাহস রাখেন না। বিএনপি কে তো আমি করেছেন সেটা। বিএনপি নিজেকে 16টি মামলা ছিল, 16টি মামলা ছিল, মোকাবেলা করেননি। নিজেকে ধ্বংস করেছে। যদি ওই 15টি মামলায়, শোনেন, ওই 15টি মামলা যদি শোনেন, যদি চাইলে যেতে 1000 বছর বাংলাদেশে 15 বছর হবে। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। শেখ রবিউল আলম, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং মোহাম্মদ লুকমান হোসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।